আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমাদের আইসিটি চতুর্থ লেকচার। আমরা এর আগে ছোট ছোট করে তোমাদের সাথে তিনটা লেকচার দিয়েছি। আজকে আমরা চতুর্থ লেকচার নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি এটা খুব ভালোভাবে দেখবে। এখন আজকে আমরা সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা অলরেডি জেনে গেছি কম্পিউটার সবসময় বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। আজকে আমরা দেখবো হচ্ছে সাইন নাম্বার নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা দেখেছি যে বাইনারি যুগ বিয়োগ, অক্টাল যুগ, হেক্সাডেসিমেল যুগ, তারপরে হচ্ছে যে কোনো কাল্পনিক যেমন 16 ভিত্তিকের সাথে এখানে 8 ভিত্তিক যুগ, এরকম যুগ। এরপর আজকে আমরা একটু দেখতে পারি বাইনারি গুণ। বাইনারি গুণ তোমাদের সাথে আলোচনা করবো না, কারণ এটা চারটা ফর্মুলা রয়েছে, এগুলো তোমরা সবাই জানো। এছাড়া রয়েছে বাইনারি বিয়োগ, এটাও তোমরা জানো। আজকে আমরা দেখবো হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, যখন কোনো সংখ্যার পূর্বে চিহ্ন যুক্ত থাকে তখন সেই সংখ্যাকে চিহ্নযুক্ত সংখ্যা বলে। আমরা আগেই জেনেছি কম্পিউটারের কোনো সংখ্যার সাথে যখন অন্য কোনো সংখ্যা যোগ বিয়োগ করার নির্দেশ দেওয়া হয়, প্রথমেই সেই ডেসিমেল সংখ্যাটি বাইনারি সংখ্যায় রূপান্তরিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদাহরণ হিসেবে ধরো তুমি কম্পিউটারে 5-এর সাথে তুমি 7 যোগ করবে, তাহলে দুইটাই তো ধনাত্মক। তাহলে এতে 5কে সে প্রথমে কিসে নিবে স্যার? বলো। বাইনারিতে নিবে। তাহলে 5-এর বাইনারি কত? 1 0 1। তাহলে এই 1 0 1 আর 7-এর জন্য কত? তিনটা ওয়ান। তাহলে এই তিনটা ওয়ান সে যোগ করে দিবে। কিন্তু কখনো যদি তুমি -5-এর সাথে 7 যোগ করো, কিংবা -5 -7 করো, বা 7 - 5 করে, এই যে ঋণাত্মক সংখ্যা যখনই তোমার আসবে, ঋণাত্মক, তখনই তোমার এই ঋণাত্মক সংখ্যাকে কম্পিউটারে বুঝাইতে হবে। আর তোমরা জানো যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র দুইটা বিট রয়েছে, একটা হলো জিরো, একটা হচ্ছে ওয়ান। এর বাইরে তো অন্য কিছু নাই। কাজে ঋণাত্মক সংখ্যাটিকেও, অর্থাৎ এই মাইনাস চিহ্নটিকেও তাকে জিরো ওয়ানের মাধ্যমে প্রকাশ করতে হবে। এই ঋণাত্মক সংখ্যা প্রকাশ করার জন্য কম্পিউটারকে বোঝানোর জন্য তিন ধরনের পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতি, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক। যদিও প্রথম দুটির ব্যবহার এখন নাই, তারপর আমরা আলোচনা করব। তবে একটা জিনিস মনে রাখবা, সকল সংখ্যা আহ, পদ্ধতির ক্ষেত্রে, অর্থাৎ এই প্রকৃত মান গঠন পদ্ধতি বলো, একের পরিপূরক বলো, বা দুইয়ের পরিপূরক বলো, সবার ক্ষেত্রেই ঋণাত্মক চিহ্ন, বা বিশেষ করে চিহ্ন প্রকাশ করার জন্য অতিরিক্ত একটা বিট ব্যবহার করা হয়। যদি এই সর্ববামের বিট, যাকে আমরা এলএসবি বলি, এলএসবি যদি জিরো হয় তাহলে বুঝবো এটা ধনাত্মক সংখ্যা, আর যদি ওয়ান হয় তাহলে ইহা বুঝবো ঋণাত্মক সংখ্যা। এখন আমরা দেখব প্রকৃত মান গঠন পদ্ধতিতে কিভাবে একটি ঋণাত্মক সংখ্যা প্রকাশ করা হয়। এটা খুবই সোজা। সর্ববামের যে বিট এলএসবি, জিরোর জায়গায় শুধু ওয়ান দিতে হবে। যেমন তুমি চাচ্ছ -22-কে কম্পিউটারে রিপ্রেজেন্ট করতে, তাহলে তুমি প্রথমে 22-এর জন্য সমতুল্য বাইনারি সংখ্যা লিখবে, এবং সর্ববামের যে বিট 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে সেখানে জিরোর জায়গায় কত দিবে স্যার? ওয়ান দিবে। তাহলে এটা হয়ে গেল। কিন্তু এই পদ্ধতিটা এখন আর ব্যবহার হয় না। এর মূল কারণ হচ্ছে এটা দেখতে সহজ সরল মনে হলেও অনেক জটিল ইলেকট্রনিক বর্তনীর প্রয়োজন হয় এটাকে বোঝানোর জন্য। আর একটা বড় সমস্যা হলো, আমরা কি উদাহরণের মাধ্যমে বুঝি। যেমন 5-এর সাথে তুমি শূন্য যোগ করলা, রেজাল্ট কত? 5। আবার 5-এর সাথে -0 যোগ করলা, তাইলে কত? রেজাল্ট 5। তাইলে +0 এবং -0, দুইটার মান কি একই না ভিন্ন? অবশ্যই এক, যেহেতু ফলাফল এক। তাহলে আমরা বলতে পারি +0 এবং -0 দুইটা একই জিনিস। অর্থাৎ বাস্তবে +0 এবং -0 বলতে কিছু নাই, সবই হচ্ছে জিরো। তাহলে জিরো, +0 এবং -0-এর জন্য একই রকম বাইনারি শব্দ বা বাইনারি বিট থাকা উচিত। কিন্তু প্রকৃত মান গঠন পদ্ধতিতে +0-এর জন্য 8টা শূন্য, এবং -0-এর জন্য কিন্তু সর্ববামের বিট, যেহেতু এটা মাইনাস, তাহলে এখানে জিরো জায়গায় ওয়ান বসাইতে হবে। তাহলে দেখো, +0-এর জন্য একরকম বিটের বিন্যাস, আবার -0-এর জন্য আরেক রকম বিটের বিন্যাস। যেহেতু বিটের বিন্যাস ভিন্ন, কাজেই আহ জিরো এবং -0 কিন্তু
অর্থ এক হলেও দুই ধরনের প্রেজেন্টেশন বাইনারিতে, ফলে এটা অসম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখবো যে একের পরিপূরক। একের পরিপূরক প্রকৃত মান গঠন পদ্ধতির মতোই কিছুটা, তবে বাড়তি কাজ হচ্ছে যে একের পরিপূরকে কোনো ঋণাত্মক সংখ্যাকে প্রকাশ করার জন্য প্রথমে ওই ঋণাত্মক সংখ্যার উদাহরণ হিসেবে বলি, যেমন -5 তুমি রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে তো প্রথমে তুমি 5-এর জন্য বাইনারি প্রকাশ করবে। এবার -5-এর জন্য জিরোর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় জিরো বসিয়ে দিবে, অর্থাৎ প্রত্যেকটা বিট উল্টিয়ে দিবে। তাহলে এখানে আমরা তিনটা উদাহরণ দেখতে পাচ্ছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যেমন তুমি চাচ্ছ -22 রিপ্রেজেন্ট করতে, প্রথমে তুমি 22-এর জন্য লিখবে, এরপরে প্রত্যেকটা বিট উল্টায় দিবে। এখন প্রিয় শিক্ষার্থীরা, প্রকৃত মান গঠন পদ্ধতিতে যে সমস্যাটি ছিল, একের পরিপূরকেও কিন্তু সেই একই কি সমস্যা রয়ে গেল, জিরো এবং -0। তাহলে জিরোর জন্য তুমি কি লিখবা? 8টা শূন্য লিখবা। কিন্তু -0-এর জন্য তোমাকে 8টা এক লিখতে হবে। তাহলে দুইটার জন্য দুই রকমের বিন্যাস, তাহলে ইহাও একটা সমস্যা। ফলে এই প্রকৃত মান একের পরিপূরক পদ্ধতি এবং প্রকৃত মান গঠন পদ্ধতির ব্যবহার নেই। এখন আমরা দেখবো দুইয়ের পরিপূরক পদ্ধতি। দুইয়ের পরিপূরক পদ্ধতি হচ্ছে একের পরিপূরকের সাথে অতিরিক্ত এক যোগ করা। -22 জন্য তোমাকে কি করতে হবে? আবারও রিপিট করছি, -22-র জন্য তোমাকে কি করতে হবে? প্রথমে +22-র জন্য প্রথমে বাইনারি লিখবে, তারপরে হচ্ছে একের পরিপূরক করবে, অর্থাৎ জিরো জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় জিরো, তারপর তার সাথে আরো এক যোগ করে দিবা। তাহলে এক যদি যোগ করো, এক আর এক যোগ করলে কত? শূন্য। হাতে রইলে এক, সেই এক আর এই শূন্য যোগ করলে এক, তারপরে তো আর কিছু নাই, যা আছে তাই থাকবে। এখানে প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখো প্লিজ, 3 স্টার দিয়ে বললাম। 8 বিট রেজিস্টারে যখন তোমার যোগ করে 9 বিট চলে আসবে, তখন সর্ববামে নবম যে বিটটা আসে এটা কিন্তু আর গণনায় থাকবে না, কারণ এটাকে বলে ওভারফ্লো। মানে 8 বিট রেজিস্টারে সর্বোচ্চ বিট থাকতে পারে 8টা, তাহলে 9টা যদি যোগ করে চলে আসে, তাহলে সর্ববামেরটা ওই জায়গায় আর থাকবে না, সেটা হচ্ছে ওভারফ্লো, অর্থাৎ গণনায় আর থাকবে না। এটা মনে রাখো। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা জিনিস অলরেডি বলেছি যে সর্ববামের বিট জিরো মানে ধনাত্মক সংখ্যা, সর্ববামের বিট মাইনাস মানে ঋণাত্মক সংখ্যা। আরেকটা কথা মনে রাখবে যে শুধুমাত্র ঋণাত্মক সংখ্যার জন্যই দুইয়ের পরিপূরক পদ্ধতি, অর্থাৎ যেখানে তুমি মাইনাস, সেইখানে দুইয়ের পরিপূরক। যেমন এখানে তোমার 5 আর 13 যোগ দুইটাই তো প্লাস, তাহলে এখানে তো দুইয়ের পরিপূরকের কোনো বিষয় নেই। যখনই তুমি 8-এর সাথে -5 করতেছো, এই -5-এর জন্য তোমার দুইয়ের পরিপূরক করতে হবে। আবার এইখানে -5-এর জন্য তোমাকে দুইয়ের পরিপূরক করতে হবে, এখানে -8-এর জন্য তোমাকে দুইয়ের পরিপূরক করতে হবে, -9-এর জন্য তোমাকে দুইয়ের পরিপূরক করতে হবে। এইখানে কিন্তু দুইটার জন্যই তোমাকে দুইয়ের পরিপূরক করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে বলেছিলে যে স্যার আমরা এই অধ্যায়গুলো পারি, আরেকবার শুধু আমাদের একটু খুব শর্টকাটে আমাদের একটু আলোচনা করেন, যার জন্য আমি কিন্তু খুব শর্টকাটে আলোচনা করছি। এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে এই দুইয়ের পরিপূরক দেখব। তারপর আরেকটা জিনিস আলোচনা করি, যদি কোনো সংখ্যাকে প্রকাশ করার জন্য, তার মান প্রকাশ করার জন্য 7 বিটের বেশি লাগে, তখন তো আমরা তো জানি সর্ববামের 8তম বিট তো সেটা চিহ্ন প্রকাশ করবে, তাহলে সংখ্যার মান কয়টা দিয়ে প্রকাশ করবে? বাকি 7টা। যদি 7 বিটে না হয়, আরো যদি বেশি লাগে, তখন কিন্তু সেটা 8 বিট রেজিস্টার স্থলে 16 বিট রেজিস্টারে হয়ে যাবে, 16 বিট রেজিস্টারে রূপান্তর হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে আমরা জেনে গেলাম যে কখন 16 বিট, কখন 8 বিট। এখন আমরা এইখানে একটা সিকিউ দেখতে পাচ্ছি, এটা আমরা খুব সহজে সমাধান করব। এখানে দেখা যাচ্ছে যে একটি মাঠের পরিধি দিয়ে আছে, আমরা এখানে একটা মাঠ নিলাম। এই মাঠের পরিধিটাকে প্রথমে হচ্ছে বাইনারিতে প্রকাশ করে, এটা তোমাদের জন্য খুবই সোজা, যে দশমিক সংখ্যা পদ্ধতিতে কিভাবে বাইনারি যেতে হয়। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এক নিয়ম, ভগ্নাংশের ক্ষেত্রে আরেক নিয়ম, এটা তোমরা করে ফেলবা। এরপর বলছে উক্ত প্রতিযোগিতায় 3 জন প্রতিযোগী সাজ্জাদ, সোহান এবং কামাল, তাদের সময় যেটা লেগেছে, সাজ্জাদেরটা দিয়ে আছে হচ্ছে বাইনারিতে, সোহানেরটা অক্টালে, আর কামালেরটা হচ্ছে হেক্সাডেসিমে। তাহলে এখন বলছে কে প্রথম হয়েছে, কে দ্বিতীয় হয়েছে, এবং তাদের সময়ের পার্থক্য। প্রিয় শিক্ষার্থীরা, এখন এখানে যে সময়গুলো দিয়েছে, এটা তো আমাদের যে পদ্ধতিতে দিয়েছে এটা তো আমরা বুঝতে পারি না, আমরা বুঝতে পারি কি ডেসিমেল। এম আই কারেক্ট? তাহলে এখন আমাদের টার্গেট হবে এই বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলকে প্রথমে বাইনারিতে, প্রথমে ডেসিমেলে প্রকাশ করা, তারপর আমরা বুঝতে পারবো কে প্রথম কে দ্বিতীয়। তারপরে হচ্ছে
প্রথম এবং দ্বিতীয় জনের যে সময় লেগেছে সেই সময়ের পার্থক্য। তাহলে আমাদের প্রথম কাজ হবে, এখানে আমি একটু সংক্ষেপে করি খ নাম্বারের জন্য। প্রথমে আমরা কি করব স্যার, আমি আবারও বলছি একটু সংক্ষেপে করব। প্রথমে আমরা লিখব সাজ্জাতের সময়। সাজ্জাতের সময়। তাহলে সাজ্জাতের সময় কত? কয়টা ওয়ান? এক, দুই, তিন, চার, শূন্য, শূন্য, ওয়ান, জিরো। এটা আছে হচ্ছে স্যার ফাইনাইট। এটাকে আমাকে কিসের দশমিক, এটা কিন্তু আমাকে কিভাবে নিতে হয় সেটা জানো তোমরা। যদি এটা করো তাহলে এটা তুমি পাবা হচ্ছে 242। এরপরে রয়েছে হচ্ছে সোহানের সময়। তাহলে সোহানের সময় আমরা যেটা আছে সেটা আমরা লিখি 340 আছে হচ্ছে আপনার অক্টালে। এইটাকে যদি আমরা দশমিকে নিই তাহলে এটা হবে 224 সেকেন্ড। এরপরে সেকেন্ড, এটা আবার ই না কিন্তু সেকেন্ড। এরপরে হচ্ছে আছে কামাল। তাহলে কামালের সময়। কামালের সময় আছে হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলে E1। এইটাকে যদি আমরা হেক্সাডেসিমেল থেকে দশমিকে নেই তাহলে এটা পাবো হচ্ছে 225। তাহলে এখন সবই হচ্ছে কিন্তু আমার দশমিকে প্রকাশ পেয়ে গেল। তাহলে একজনের লাগছে 242, 224, 225। তাহলে বলে ফার্স্ট হয়েছে কে? নিঃসন্দেহে সোহান। সেকেন্ড হয়েছে কে? কামাল। তাহলে প্রথম এবং দ্বিতীয় প্রতিযোগী প্রথম ও দ্বিতীয় অবস্থান অধিকারীর প্রতিযোগীর সময়ের পার্থক্য। তাহলে প্রথমের সময় কত? 224। আর সেকেন্ড যে হয়েছে তার সময় কত? 225। এই সময়ের পার্থক্য করতে বলছে। এই সময়ের পার্থক্য করতে বলছে, কিন্তু করতে বলছে যুগের মাধ্যমে, কারণ আমরা বিয়োগ করতে পারবো না। কাজ বিয়োগই করবো কিন্তু ফাইনালি আমরা যুগের। আমরা কিন্তু এতক্ষণ যে আলোচনা করেছি সেখানে কিন্তু আমরা স্পষ্ট দেখেছি যে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগের কাজে যুগের মাধ্যমে করা হয়। হয়তো অনেকেই শর্ট আলোচনায় ধরতে পারো না, এইবার একটু ভালোভাবে ক্লিয়ার। আমি কিন্তু বলেছি যে যখনই ঋণাত্মক সংখ্যা বা যে সংখ্যার সামনে মাইনাস চিহ্ন আছে তার হবে দুইয়ের পরিপূরক। তাহলে এখন বলো এখানে কোন সংখ্যার সামনে মাইনাস আছে? 225-এর। এখন স্যার আমি কেন 225 করলাম, কেন -224 করলাম না? এখানে বলছে প্রথম এবং দ্বিতীয়। তাহলে প্রথম যার তার সময় হচ্ছে 224 সেকেন্ড, দ্বিতীয় যে তার হচ্ছে 225 সেকেন্ড, তাদের সময়ের পার্থক্য করতে বলছে। তাহলে প্রথমে বসবে প্রথম জনেরটা, পরে বসবে তৃতীয় জনের। পার্থক্য মানে বিয়োগ, কিন্তু এই কাজটি এবার করতে বলছে যুগের মাধ্যমে। তাহলে আমি এখন 225-এর জন্য দুইয়ের পরিপূরকের মাধ্যমে এটা বাইনারি প্রকাশ করবো। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? আমরা একটু এখানে করি। প্রথমে হচ্ছে 225-এর সমতুল্য বাইনারি আমরা করবো। 225-এর সমতুল্য বাইনারি তোমরা যদি করো তাহলে পাইবা হচ্ছে তিনটা ওয়ান, তারপরে হচ্ছে চারটা শূন্য, তারপরে ওয়ান। তাহলে এখন যখন আমি -225 করবো তাহলে আমি কি করব? একের পরিপূরক, তার মানে তিনটা শূন্য, চারটা ওয়ান, শূন্য, তারপর আরো এক যোগ, তাই না স্যার? তাইলে আমার 2s কমপ্লিমেন্টেশন হইলো। তাহলে এখন যদি আমি যোগ করি তাহলে কত হবে? তাহলে হবে ওয়ান, এক, দুই, তিন, চার, অর্থাৎ তিনটা শূন্য, পাঁচটা ওয়ান। ঠিক আছে না? ওকে, ফাইন। এখন আমাদের -225 আমরা পেয়ে গেলাম। তাইলে এখন আমাদের মূল কাজ কি? 224-এর জন্য আমাদের বাইনারি প্রকার 224 যদি করো তাহলে তুমি পাইবা তিনটা ওয়ান, পাঁচটা শূন্য। আর -225 তোমরা অলরেডি করে ফেলেছো। তাহলে শূন্য, 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 পাঁচটা ওয়ান। আমাদের হাতের লেখা স্যারের মোটামুটি হয় নাই, তোমরা কিন্তু ডিজিট বরাবর লেখবা, তাহলে তোমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হবে। তাহলে এবার কিন্তু দেখো, তুমি 224-এর জন্য যে বাইনারি তাই লিখেছো, -225-এর জন্য বাইনারি তুমি তাই লিখেছো, তাহলে এবার কিন্তু আর বিয়োগ করা যাবে না, কারণ -225 তুমি লিখে ফেলেছো। তাহলে এবার আমরা যোগ করলেই ফলাফল পেয়ে যাবো। তাহলে আমরা এবার যোগ করব, কারণ -25, 225-এর জন্য যা তাই সরাসরি লিখেছি। আমি যদি শুধু 225-এরটা লিখতাম তাহলে আমি বিয়োগ করতাম। কারণ আমি এটা, অর্থাৎ বিষয়টা আমি একটু সহজ করে বলি। ধরো তোমাকে বললাম যে 7-5 করতে, তাহলে এখন তুমি কি করবে? বিয়োগ করবে। কিন্তু যদি তুমি 7+-5 লেখো তাহলে কিন্তু -5-এরটা যদি সরাসরি তুমি বাইনারি লেখো, 7-এরটা যদি সরাসরি বাইনারি দিয়ে লেখো তাহলে মাঝখানে কি চিহ্ন থাকবে? প্লাস। বুঝাইতে পেরেছি প্রিয় শিক্ষার্থীরা? তাহলে এই পাশে 7-এর জায়গায় হবে কত? 224। আর আর প্লাস তো প্লাস, আর -5-এর জায়গায় কত হবে? 225। এই দেখো,
মাইনাস 225 এর জন্য সমতুল্য লিখি। তাহলে এখন আমরা যোগ করি। তাহলে কয়টা শূন্য? পাঁচটা শূন্য, পাঁচটা এক, বা তাহলে আমার সবই এক, কারণ আটটাই এক। 2 4 6 8, হ্যাঁ। তাহলে এখন সর্ববমের বিট, এটা কি চিহ্ন বিট? তার মানে নিঃসন্দেহে এই ফলাফল কত? মাইনাস। দেখো তুমি প্রকৃত অর্থে করে দেখো, 224 থেকে 225 যদি বিয়োগ দাও, রেজাল্ট কত? -1 না? হ্যাঁ। তার মানে এই দেখো সর্ববামের বিট যেহেতু ওয়ান, তার মানে ইহা হচ্ছে একটি ঋণাত্মক সংখ্যা। তাহলে এবার ঋণাত্মক সংখ্যার মানটি কত আমি জানতে চাই। তাহলে মান যেন কোনটা স্যার? শেষে 7 বিট। তাহলে শেষে 7 বিটকে আবার আমি 2 এর পরিপূরক করব। যেহেতু ইহা ঋণাত্মক সংখ্যা, তাহলে আবার তার 2 এর পরিপূরক। তার 2 এর পরিপূরক করলে আমাদের এটা দুই রকম পদ্ধতি আছে, এটি হলো সহজ। এরপরে তুমি লিখবা, যেহেতু সর্ববামের বিট আমার এখানে জায়গা নাই, ফলে আমি এরপর আমি কি লিখবো, এই যে এরপরে যেহেতু সর্ববামের বিট ওয়ান, কাজেই একটি ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যাটির মান লিখে তারপর তুমি 7টায় এক লিখে 7টা শূন্য দিবা। কারণ 2 এর পরিপূরক করতে প্রথমে 1 এর পরিপূরক, তার মানে 0 0 0 0 0 0 0 7টা শূন্য হয়েছে 2 4 6। আচ্ছা, এই পাশেরটা একবার বেশি হয়ে গেছে, এই পাশে আরেকটা দিয়ে যাও 7টা। এর সাথে আরো এক যুগ, তাইলে না 2 এর পরিপূরক হইলো। তাইলে কত? ওয়ান, 6টা শূন্য। তাহলে দেখো 6টা শূন্যের পরে এক দিলে এটার সমতুল্য দশমিক কত? এক। কাজে হয়ে গেল। কিন্তু তুমি যে বিয়োগটা করলা 224 থেকে 225, এটা কিন্তু যোগের মাধ্যমে। তাহলে প্রিয় শিক্ষার্থী, পরীক্ষার হলে যদি এটা আমাদের আসে, তাহলে আমরা কিভাবে করব এটা আমি একবার বলি। প্রথমে এটার জন্য ফ্রেশ বই লাগবে, ঘ নং প্রশ্নের উত্তর। তারপরে লাগবে সাত জাতের সময় লাগে, লিখে এই দশমিক, বাইনারিকে দশমিকে প্রকাশ করবা। তারপরে লাগবে সোহানের সময় লাগে, অক্টালকে দশমিক কামালের সময় লাগে, হেক্সাকে দশমিকে প্রকাশ করবা। তারপরে বললো উপরের তিনটি সময় পর্যালোচনা করে দেখা যাচ্ছে সুহান প্রথম স্থান, কামাল দ্বিতীয় স্থান অধিকার করেছে। সুতরাং তাদের সময়ের পার্থক্য 224 মাইনাস 225 সেকেন্ড। এরপরে লিখবা 225 সমান সমান মাইনাস 225 সমান সমান এইটা লিখবা। এরপর লিখবো সুতরাং 224 মাইনাস 225, এইটার পরে এইখানে আসার পরে লিখবো যেহেতু সর্ববামের বিট ওয়ান, ফলে ইহা একটি ঋণাত্মক সংখ্যা, এই ঋণাত্মক সংখ্যাটির মান। তারপর শেষে এই পর্যন্ত যাইবা। এরপর এটা কিন্তু বাইনারিতে লেখছো, তারপর লেখো সমান সমান, অর্থাৎ 6টা শূন্যের পর ওয়ান যেটা পেয়েছো, এটা কিন্তু বাইনারি। এই সমান সমান লিখবা ওয়ান দশমিক, তারপরে লিখবা যে সুতরাং প্রথম এবং দ্বিতীয় অবস্থান অধিকারীর প্রতিযোগিতার সময়ের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটা সিকিউ আছে, এটা তোমরা একই জিনিস, সেটা তোমরা প্র্যাকটিস করবা। আমি ছোট ছোট করে মাঝে মাঝে আরো তোমাদের জন্য লেকচার উপস্থাপন করব। সবাইকে ধন্যবাদ।